আজ একেবারে ভোরের আলো ফোটার সাথে সাথে ব্লগ শুরু করেছি। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। হ্যালো এভরিওয়ান, আমি মনীষা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলের কাছে। এটা অবশ্যই রান্না পুজোর ভিডিও, আর আমি খুব দেরিতে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। শারীরিক কিছু অসুস্থতার কারণে এই কদিন তোমাদের কাছে আর ভিডিও দিয়ে উঠতে পারিনি। ছোট ছোট আচ্ছা, তোমাদের কার কার বাড়িতে রান্না পুজো হয় গো? কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আমাদের বাড়িতে ইচ্ছে রান্না হয়, দিদার বাড়িতে আদি রান্না হতো। দিদা তো আজ 2 বছর হলো আমাদের ছেড়ে চলে গিয়েছেন, তাই আর সেই রান্না পুজোর কোনো মুহূর্তই তোমাদের সাথে শেয়ার করে উঠতে আমি পারবো না কোনো দিন। আজকে আমার মা সকাল সকাল বাজারে গিয়েছিল বোনের সাথে। আমার খুব পছন্দের একজন মানুষ ইনি, জানো তো, খুব ছোটোবেলা থেকে এনাদেরকে চিনি। একা একা যখন মা বাজার করতে পাঠাতো, ওই বাজার হাট চেনার জন্যই আর কি, সেই সময় কিন্তু এনাদের কাছ থেকেই আমার হাতে খড়ি বাজার করার সময়। আমি না ছোটো থেকে ইলিশ মাছ খেতাম না। আমার দিদা যতদিন বেঁচে ছিলেন প্রত্যেক রান্না পুজোয় ইলিশ মাছ করতো। এছাড়াও ইলিশ মাছ যখনই বাড়িতে হতো আমার ভাগের জন্য আসতো না, কারণ আমি খাবো না, সেই কারণেই। আর এই ইলিশ মাছ ছোটো থেকে খাওয়ার জন্য কত যে বাড়িতে তরিজোত হতো, কিন্তু আমি কখনোই মুখে দিতাম না। ডিম খেতাম, মাছের তেল খেতাম, কিন্তু ইলিশ মাছ আমি খেতাম না। সেই আমি বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে রান্নার নতুন নতুন রেসিপি দেখতে দেখতে হঠাৎ করেই একদিন ইচ্ছে হলো খেয়ে দেখি কেমন লাগে। শাশুড়িমা অনেকবারই জোরাজোরি করতেন, তবে আমি কোনো কথাতে আমল দিতামই না কখনো। ওই যে মাছের কাঁটা যদি গালে ফুটে যায় সেই ভয়ই। আমার বর্মশাইও কিন্তু খান না, মাছের ঝাল খায়, তেল খায়, ডিম খায়, কিন্তু মাছ খায় না। ওই অনেক কাঁটা থাকে না, সেই কারণেই। এক এক করে মা মাছ পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়ে তারপরে এসেছিল হচ্ছে মাছ ভাজা করতে। চারিদিকে আজকে মাছের বাজারের এত সুন্দর সুন্দর মাছ দেখে না অনেক সেই মা একবার নিয়ে গিয়েছিল দিদার বাড়িতে বাজে মাছ। আমিও আগের বছর রান্না পুজোয় এনেছিলাম 1000 টাকা দিয়ে বাজে মাছ। এবারে মা এনেছে ভালো মাছ। এখানে কাটাপোনা আছে, চিংড়ি মাছ আছে, মাছের তেল দুটোই। হ্যাঁ, একটা কাটাপোনা আর একটা ইলিশ মাছ। আর এদিকে ইলিশ মাছ ভাজা চলছে। 1 বাটি মাছের তেল। মাছের তেলটা বাটিতে রাখার পরে তেলটা এরকম ফেনাযুক্ত হয়ে বাবলস হচ্ছিল আর পড়ে গেছে, দেখো তালাতে ওভারফ্লো হয়ে। মা বলছে এরকম মাছের তেল আমি জীবনে দেখিনি। আমি বলছি আমি যখন বাড়িতে রান্না করি এরকম, আগে যখন হোম ডেলিভারি করতাম তখন আমি দেখেছিলাম এরকম হয়েছিল একবার। জানি না এই যে মাছের মুড়োগুলোকে আবার আমার মা সাজিয়ে সাজিয়ে রেখেছে, বলো কাণ্ড। ও আচ্ছা 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 আচ্ছা, আমার বোন ছবি তুলেছে বলে সেই কারণে। না না, আমি ওরকমই নামিয়েছি। এরকম সোজা সোজা করে? হ্যাঁ। কি করে? ওরকমই তুলে নামিয়ে রেখে দিয়েছি। এই যে এখানে এখন চিংড়ি মাছ ভাজা চলছে, ঠিক আছে। চিংড়ি মাছগুলো অনেক বড় বড়। হ্যাঁ রে, বেছে বেছে দিতে বলেছে। না ঠিক আছে, এটা তাহলে 4 কুচি করবে, করে বিদিশার তরকারিটার উপরে ছড়িয়ে দেবে, বুঝলে? এটা হ্যাঁ সাইজ হিসাবে 4 কুচি করলে এক এক বেলায় এক এক কুচি, ঠিক আছে তো মানি? ও মানি, মানা ঘেটি বেঁকিয়ে দেবো, মানা ঘেট্টু বেঁকিয়ে দেবো, ঘেট্টু। লাস্ট রাউন্ডে ভাজা চলছে কাটাপোনা। ঠিক আছে, ফোনটা কত দেরিতে স্টার্ট হলো, আওয়াজটা কত দেরিতে হতে চাইবে। একবার অফ করতে হবে। মাছ ভাজা শেষের দিকে হয়ে গেলে তারপর মাছের তেলটা রান্না হবে। আমার ছোট্ট বোনের ভাগে আজকে নারকেল কুড়িয়ে দেওয়ার দায়িত্ব ছিল, তো নারকেল কুড়িয়ে দিচ্ছে, ছাই হবে সেই কারণে। আমাদের দুজনেরই ভীষণ পছন্দের নারকেলের ছাই। বাড়িতে যখনই কোনো তালের প্রিপারেশন হয় বা নারকেলের, সমস্ত কিছুই কিন্তু একা হাতে। কাকরেল, পটল, বেগুন, ঢেঁড়স, এই যে এখন এখানে রয়েছে বরবটি, আলু আর উচ্ছে, সব কিছু ছাড়ানো গোছানো রয়েছে। আমি ছাড়িয়ে দিয়েছি, ঠিক আছে, কিছু করিনি বলতে পারবে না।
এগুলো আবার পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে, সব একটা একটা করে ভাজা হবে গুঁড়ো মশলা দিয়ে। আলু বালতিতে করে ধোয়া হচ্ছে। এই দেখো আমাদের বাড়িতেও একজন আছে, ঠিক আছে, দুজন কিন্তু হলুদ। আমার বাড়িতে আবার এই হলুদ রঙের পঙ্খী নেই, আমাদের আকাশি আছে, সাদা আছে, আর একটা যেন কি কালার একটা আছে, আকাশি সাদা ডিপ ব্লু। এই যে এই যে এই যে এই যে এই যে ভীষণ ঝগড়ুটে। দেখো এখানে এইটাকে বসার জায়গাটাকে আমার বাবা দোলনা তৈরি করে দিয়েছিল, এরকম দোলনা তৈরি করে দিয়েছিল, কি অবস্থা করেছে বুঝেছো। ডাল চচ্চড়ি হবে, সেই জন্য ডাল ভিজিয়ে দিয়েছে বোন। আর এই যে নারকেল কুড়ে রাখা আছে, এটা হবে ছাই। এই দেখো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কালকে এই পলা বাঁধানোটা কিনেছি, অবশ্যই ইমিটেশনের। এই শাখাটা বাড়ি থেকে পরে এসেছিলাম, আর পলাটা এখানে এসে কিনেছি। আমার একটা নর্মাল পলার সাথে পরেছিলাম, মা বললো একটা পলা কিনে নে, হাতটা কেমন বাজে লাগছে নতুন শাখার সাথে, তো সেই কারণে এই শাখাটা আমাকে আমার মা আগের বছরে কিনে দিয়েছিল। আগের বছরে এতটাই রোগা ছিলাম যে তখন শাখাটা ঢিল ঢিল করছিল, এখন একটু ওয়েট পুট অন করেছি বলে সেই কারণে আমি এই শাখাটা বলি না এখন তাহলে পরি, এখন হাতে মানানসই হবে। এই যে এখন হচ্ছে বেগুন ভাজা, আর এখানে আলু ভাজা অলরেডি হয়ে গেছে, পটল ভাজা, কাঁকরোল ভাজা হয়েছে, আর বরবটি আর উচ্ছে বাকি, আর কিছু ভাজা বাকি নেই তো। ঢ্যাঁড়স কোথাও, ও ঢ্যাঁড়সটা এখনো ওখানে রয়েছে। আমি সবে এলাম পুঁই শাক আর কলা কেটে, রান্না বান্না চলছে, রান্না চলছে। ও এরকম একটা ক্যামেরা চলছে ছিল না, ক্যামেরা চলছে। সারা সকাল পরে তোমাদের সামনে এলাম, ওই দফায় দফায় কাজ চললো, তারপরে মাঝখানে মাঝখানে গিয়ে আমি ঘুমিয়েও পড়লাম একটু একটু করে, দুটো ভিডিও একটানা ওই চ্যানেলের জন্য করে তারপরে একটু শুয়ে পড়েছিলাম। খাওয়া দাওয়া হয়েছে আজকে যেহেতু সোমবার, নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে। সকালবেলায় মা করেছিল হচ্ছে ময়দার রুটি, আর আমি করেছিলাম আলু চচ্চড়ি। তো এই আলুর তরকারি আর ময়দার রুটি দুপুরবেলাও খাওয়া হয়েছে। সকালবেলা খালি পাতলা করে প্রেসার কুকারে ওই লঙ্কা আলু ফোড়নের তরকারি করা হয়েছিল, আর দুপুরবেলা নিরামিষ চৌকো চৌকো করে আলু কেটে একটু মাখা মাখা তরকারি করেছিলাম। আলুরই প্রিপারেশন হয়েছে আজকে সব। এবেলা রান্না বান্না ছিল তো, তাই ওবেলা রান্নার প্রতি কোনো জোর দেওয়া হয়নি। এখনো অবধি আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, শরীরটা কেমন যেন ভালো লাগছে না, কেমন একটা ম্যাচ ম্যাচ করছে। আর তার সাথে এই দাঁতের গোড়া ব্যথা, মানে এই 2-3 মাস হলো মা বলো বাপের বাড়ি আসছি যতবার, মুখে একটা করে পিম্পল এখানটায়, আর দাঁতের গোড়ায় ব্যথা। এটা মানে একদম আমি আমার বিউটি স্পট। বিউটি স্পট বলো, হ্যাঁ আমার বিউটি স্পট ওটা। আর যখনই আসছি ততবারই আর ইচ্ছে তোমার ওই দাঁতের গোড়া ব্যথা, এত ব্যথা মানে সে খাবার চিবিয়ে খেতে পারা যাবে না। আজকেল দাঁত তো আজকেল করিয়ে দিই। সেটাই, আজকেল দাঁত মানে যতক্ষণ না দাঁতগুলো তুলবো ততক্ষণ রেহাই নেই। রেহাই সাময়িক, তবে পাওয়া যাবে, অনেকটাই পাওয়া যাবে হয়তো এখন, মানে কিছুদিন অবধি। আবার ওই যে রুট ক্যানেল করতে হবে দুটো দাঁতে, আবার সে আর এক জ্বালা। তুই তাড়াতাড়ি বুড়ি হবি। সেটাই সেটাই, আমি খুব তাড়াতাড়ি বয়স্ক হয়ে যাব। মানে টাকা খরচের খেলা আর কিছু নয়, যত টাকা খরচ করতে পারবে। আমি তোদের ছোট বোন হয়ে ঘুরে বেড়াবো। হ্যাঁ আচ্ছা, মা আমাদের ছোট বোন হয়ে ঘুরে বেড়াবে, বুঝতে পারলে। ওই ওই দেখো ক্যামেরাটা আবার কি হলো, আচ্ছা আচ্ছা ব্রাইটনেসটা ফট করে বেড়ে গেছে। আসলে হয়েছে কি, ওই আনাজপত্র কাটবো না, সব আংটি ফাংটি খুলে রেখে দিয়েছি, এই পলাটাই খালি পড়ে আছে, শাখা পলা। কেন হাতের মধ্যে আমি অত পরে থাকতে পারি না, তাই এটাই পরে থাকি, কেমন একটা যেন মনে হয় বাঁধো বাঁধো একটা। আমি তো পরে থাকি, আমার তো অসুবিধা কেন জানি না, আমি পরে থাকতে পারি না। আমার এই গলায় চেনটা আছে, এটাই ঠিক আছে, এই এই অবধি ঠিক আছে। আমার কাছে না কানে দুল আমি পরি না কেন, আমার ওই ভয় লাগে। এক তো কানে আমার এপাশ ওপাশ করে শুতে গেলেই কানে যেন ফোটে নাটিগুলো, আর আরেকটা হচ্ছে মুখ ধোলাম, গামছা দিয়ে মুখ মুছলাম, কানের দুল খুলে হাতে, অনেকবার হয়েছে এরকম। আমি না বাবা, ও থাক আলমারিতে যেমন আছে থাক। হ্যাঁ বাচ্চা হোক, কেউ আসবো এরকম যদি কানে শুনি যে হ্যাঁ কেউ বাড়িতে আত্মীয় স্বজন আসার কথা আছে, বা হাতের সামনে দুলটা আছে, কেউ এসে পড়েছে, তখন কানে দুলটা পরে নি, ব্যাপারই নাহলে আর কানে দুল টুল পড়ার কোনো ব্যাপার নেই একদম। বয়স হয়ে গেছে বিশাল। আগে হাতে না আমার দিদা দুটো চুড়ি দিয়েছিল, দুগাছা, সেই দুগাছা চুড়ি ঘরে পরে থাকার জন্য সবসময় দিয়েছিল।
এবার আমাদের ওখানে কুয়োর জল হাতের মধ্যে ব্রোঞ্জের চুড়ি বলেও না মা, সবুজ হয়ে যেত হাতের ওপরটা। হ্যাঁ আমি বলি বাবা আমার তো এই চুড়িও হয়ে যায়, আমি চুড়ি ঘুরে বেঁধে দিয়েছি সবুজ হয়ে যায় বলে। না আমার হাতে ঘা হচ্ছিল, ব্রোজ তো সোনার ছাড়া তো কিছু চলে না। সেটাই। তা ওগুলো তারপরে খুলে দিলাম, অনেক বছর পরেছি। তারপরে দুটো পিওর সোনার চুড়ি করবো। হ্যাঁ বহুত দাম বেড়েছে। সোনার যা এখন সোনার যা দাম বেড়েছে, সেই জন্য এখন রূপোর পুরো সেট। আমার তো রূপোটাও সহ্য হয় না। মানে আমি দেখছিলাম সেদিনকে, দেখো এই গলা বন্ধনী থেকে নিয়ে লম্বা যে হার, সীতাহার বলে তো বোধহয় ওগুলোকে, ওই সীতাহার অব্দি মানে পুরো রূপোর মুকুট থেকে নিয়ে রূপোর কানে, হ্যাঁ বিয়ে করছে তো পুরো বিয়ের সাজের সোনার জল ধরাচ্ছে না, না না শুধু পিওর রূপোরই। কারণ সোনার জল ধরে রূপোর সিলভারটা পুরো তো নষ্ট হয়ে যাবে, ওটা তো আর পাবে না কিছু। আমাদের ঠাকুরের গয়নাগুলো সোনার জল ধরাতে হয়, কত টাকা নেয় ওই কটা গয়না। আগের বছর নিলে হচ্ছে তোমার 800 টাকা নিল। কি বলছো, 3000 কত টাকা নিয়েছে, 700-800 টাকা। ঠাকুরের 4 গাছা পলা, 4টে ব্রেসলেট, পায়ের তোড়া, মহাদেবের মাথার ওই ইয়েটা রয়েছে যেটা স্নেকটা, তারপর ত্রিশূল, বাবা লোকনাথের পা, মা কালীর মাথার মুকুট, গলার হার, কোমর বন্ধনী, 4 গাছা পলা। পলাগুলো তো সোনার, আচ্ছা আগে তারপরেও পরিষ্কার করা হয়। মা লক্ষ্মী, নারায়ণ আর হনুমানজি, গোপাল ঠাকুর, গণেশ ঠাকুর, সবার মাথার মুকুট, কৃষ্ণের বাঁশি। আর কি আছে? আর কিছু আছে? আছে তো বটে। ও নারায়ণের ওই হাতে যত অস্ত্র, মানে 4 হাতে 4টে অস্ত্র, শঙ্খ, চক্র, তারপর মা লক্ষ্মীর 2টো পলা, 2 গাছা, তারপর আর কারো কিছু আছে না, আর কিছু নেই। ও মা কালীর সোনার টিপগুলো তো তাও মা পরিয়ে রাখে না, ওগুলো পুজোর দিনকে মায়ের পায়ের কাছে দিয়ে দেয়। মা কালীর সোনার টিপই আছে 3টে না 2টো না 3টে আছে। আগের বছর বোধহয় গৌরব একটা কানের দুল দিয়েছিল মা কালীকে। সোনা? সোনা কানের দুল দিয়েছিল। তো এই এত জিনিসপত্র মা কালীর আমাদের পুজোর সময় করে, যখন আমরা যেগুলো রূপোর আছে সেগুলো সোনার জল ধরানো হয়, আর যেগুলো সোনার সেগুলোকে ওয়াশ করা হয়। মা কালী তুমি বড় লোক। তো সেই জন্য ওই জিনিসগুলোর তোমার টোটাল কস্ট পড়েছিল আগের বছর ওই 3500 টাকা শুধু পালিশ করতে। ঠিক আছে, গুড, ভালো না? ভেরি গুড, ভালো না বলো? ভেরি গুড। আজকে আমার শরীরটা এত খারাপ লাগছে যে এখানে এত কিছু রান্না বান্না হচ্ছে, আমার একটা বারের জন্য ফিরে মনে হচ্ছে না যে ওইখানে নারকেলটা পুরনো রয়েছে, একটু নিয়ে আর কি, আমার অভ্যেস আছে নারকেল পুরনো থাকলে একটু খাওয়ার, ইচ্ছে করছে না, শরীরটা একদম খারাপ খারাপ লাগছে। চলো পরে আসছি। কুমড়ো, ডাঁটা আর এদিকে আলু আলাদা করে ধুয়ে রাখলাম, ওখানে কাঁচকলা আর আলুটা ধুয়েছি, আর এই যে শাকটা আলাদা রাখতে বললো মা, আর ডাঁটা আর কুমড়োটা আলাদা, তো দুটোকে আলাদা আলাদা করে রেখেছি। এখানে জল ঝরুক আপাত দৃষ্টিতে, রান্নাঘরে জায়গা কম। মায়ের এদিকে রান্নাঘরে নারকেলের ছাই হয়ে গেছে, এদিকে ডাল সিদ্ধ হলো না, ওদিকে ডাল চচ্চড়ি হবে বলে ডাল সিদ্ধ দিই। আর সব থেকে আমার ফেভারিট যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে এটা, আমার দিদা এটা কষ্ট করে হলেও বানাতো আমার জন্য, নারকেলের ছাই। বাবার ফেভারিট হচ্ছে চাটনি, বলো খাবো না হলেও বাবা চাটনিটা ঠিক খাবে, খেয়ে আর তারপরে বদনাম পুরো বাটি আমার শরীর খারাপ হলো। যেটা থাকবে সেটা ধরে পুরো শেষ। এই যে এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে, এটা ডাল চচ্চড়ি হবে। এটা আমার বাবার আগাগোড়ার অভ্যাস, কোনো কিছু যদি খেতে ইচ্ছে করে আর মনে হয় যে ওটা খেলে শরীর খারাপ হতে পারে, তো লোভ সংবরণ না করতে পেরে খাবে, ঠিক কথা, খেয়ে দিয়ে তারপরে যখন শরীরটা খারাপ করবে তখন যত দোষ হবে তার, যে খাইয়েছে, যে রান্না করেছে, যে বাজার করে এনেছে, যার বুদ্ধি ছিল ওটা রান্না করার, তাদের সবার দোষ। আমাকে তেল বের করে দে। তাহলে সবার দোষ হয়ে যাবে, ঠিক আছে, আমার বাবার কোনো দোষ হবে না, বাবা যে খেয়েছে। তো এবারে এত ঝামেলার মা করে নিয়ে চলে যাবে। দিদা তো পায়েসও করতো। হ্যাঁ, এটা আমাদের নিয়ম ছিল। আচ্ছা, মানে এ বাড়িতে পায়েস হয় না। আমার আবার পায়েসটা অতটা ঠিক পছন্দ হতো না এই রান্না পুজোয়। আমি খেতাম হচ্ছে ওই ভোগের খেতে হয় বলে একটু খেতাম,
আমি ছাই ফেভারিট আমার। আর পায়েসটা খেয়ে তো দিদাই বসে বসে হ্যাঁ, কেউ আর খেত না মেন কথা হচ্ছে দিদা সুগার বলে দিদা তো মিষ্টি কম দিত। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। কারণ জানে তো আমাকে একাকেই খেতে হবে, কেউ খাবে না। না মিষ্টি কম দিত বলে আমি আরো বেশি খেতাম না। ছোট থেকে তো আমার দুধের জিনিস বেশি পছন্দ না, ওই কারণেই আমি খেতাম না। এই যে এটা ঘরে নিয়ে এখন চলে যাচ্ছি। এই ঢ্যাঁড়স ভাজা আর উচ্ছে ভাজাটাই কি চাপা দিই বলো তো মা? পেপার থাকলে না ভালো হতো। কেন ওইখানে রয়েছে প্লাস্টিকে, গোনাকে দিতে বলো, আনি আমি কালকেই দেখেছি। মানে পেপার দে তো, এই দুটোকে আমি চাপা দিই। মা নারকেলের ছাইটার উপরে এই বাটিটা বসিয়ে রাখবো। গাড়িটা কি আছে? আরে ছাইটার ওপরে ওই উচ্ছে আর ঢ্যাঁড়স ভাজাটা রাখবো। হ্যাঁ না, গরমে ফেটে যাবে সব না, ও সব পাখা খাওয়াই রাখতে হবে সবাই। তাহলে দুটো পেপার লাগবে। কোথায় আছে পেপার দে? ও মা সেও খুঁজে পাচ্ছে না মা। এই প্লাস্টিকে করে রাখা। এখানে ভাত বসিয়ে দিয়েছে এখন। আর এই যে হচ্ছে কলা আলুর তরকারি, অল্প তেলে করছে। এটা ইলিশ মাছের মাথা দিয়ে হবে। এটা আবার আমার ফেভারিট না। বাবা, হ্যাঁ এইটা হচ্ছে আমার ফেভারিট। এখানে যেটা রয়েছে এক চুবড়ি বসানো। আমি শাক খেতে খুব ভালোবাসি, মা শাক দেখে দেখে এনেছে। এটার মধ্যে আর কি পড়বে? যেমন মশলা, একটু নুন, হলুদ। মাছটা কখন দেবে এতে? মাছটা পরে দেবো, আগে এটা ভেজে নেবো পুঁই শাকের এটা। ও এটা এখন নামিয়ে রেখে আগে পুঁই শাকের এটা করে নেবে কি? করবো না, তাহলে নেড়ে নেবো। হলুদ একটুখানি কেটে আর এ করে বাবা এই কিটা দেবো, ওই যে হলুদের প্যাকেটটা রয়েছে, কেটে এর মধ্যে একটু ঢেলে দেবো। রাত তখন 12টা, সব রান্না শেষ। গরম ভাতের ওপরে ইলিশের তেলটা বসানো রয়েছে, কারণ একটু গরম হয়ে যাবে। আর এই গরম ভাতের সাথে ইলিশ মাছের তেল খাওয়ার পরে আমার যে দাঁতের গোড়ায় কী আরাম হয়েছে। কারণ আমার দাঁতের সমস্যা নিয়ে আমি বেশ কয়েক মাস ধরে ভুগছিলাম, আর এখন এতটাই ইনফেকশন ছড়িয়ে গিয়েছিল যে বলার মতো কথা নয়। এখন দেখাচ্ছি তোমাদেরকে আজকের রান্নার সমস্ত প্রিপারেশন একে একে। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, ডাল চচ্চড়ি, 7-8 রকম ভাজাভুজি, নারকেলের ছাই, এছাড়াও রয়েছে কলা দিয়ে, আলু দিয়ে ইলিশ মাছের মাথার তরকারি। তো এই সমস্ত প্রিপারেশন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। মা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাদেরকে দিয়েছিল সেই রাত 12টার সময়তেই খেতে, যেহেতু ভিডিও করছিলাম সেই কারণে। এমনটাও আমি বললাম মাকে যখন, তখন আমার মা আমাকে বলছে ভিডিও করলি বলে, এমনি সময় কি আর দিই না? খাবারের মধ্যে সবচেয়ে ফেভারিট খাবার, ঠিক আছে, খেতে আরম্ভ করে নারকেল ছাই দিয়ে ভাত। কার কার ফেভারিট আমি জানি না, কারোর ফেভারিট কিনা, আমার তো ভীষণ খেতে ভালো লাগে। কাজ শেষ করে যখন তিনজনে একসাথে বাইরে, তখন দেখি গাছের ডালে এই পাখিটি বসে রয়েছে। খুবই ছোট্ট, আমার মনে হয় কোনো পাখির বাচ্চা, কিন্তু কি চিনতে পারছিলাম না। আমার বর্মশাই বলল চাতক পাখি হতে পারে। তোমাদের কারো জানা থাকলে কমেন্টে জানিও কিন্তু।